উচ্চ মাধ্যমিক 2025-এর রিভিউ চলছে, অর্থাৎ কেমন প্রশ্নপত্রের কেমন উত্তর, কি উত্তর দিয়েছে, কীভাবে খাতা দেখা হচ্ছে, কীরকম হাইয়েস্ট মার্কস হচ্ছে বা মার্কস কেমন হচ্ছে, ফেল কেমন হচ্ছে, কোন প্রশ্নে কি উত্তর, কতটা লিখতে হবে। অর্থাৎ এই ভিডিওটা পুরোটা দেখলে যারা ভূগোল পরীক্ষা দিয়েছ তারা সকলেই বুঝতে পারবে যে তুমি কত পেতে পারো। ইতিমধ্যেই কিন্তু আমরা বাংলা, ইংরেজি এবং কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ এই বিষয়গুলো দিয়েছি। তোমাদের অনেকগুলো ডিমান্ড আছে, ইতিহাস দিয়েছি, অনেকগুলো ডিমান্ড আছে, ধীরে ধীরে ফুলফিল করছি। দেখা যাক সামনের দিনে কতটা কি করতে পারি। ভূগোল পরীক্ষার দিন প্রথমেই আমরা এমসিকিউ, এসিকিউর অ্যান্সার কিন্তু কমপ্লিট দিয়েছিলাম, প্লাস সংক্ষেপে বড় উত্তরের কিছুটা আলোচনা করেছিলাম। তো এখন যেটা মূল বলার বিষয়, তোমরা নিশ্চয়ই দেখেছো দুটো এমসিকিউ আউট অফ সিলেবাস, একটা বড় প্রশ্ন আউট অফ সিলেবাস। এই নিয়ে কাউন্সিলের কি উচ্চবাচ্য কি বলতে চেয়েছে, তো যারা খাতা দেখছেন তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি সেটা নিয়ে আলোচনা করছি, দেখতে থাকো। প্রথমে এমসিকিউ যদি অ্যান্সারগুলো বলতে হয়, দ্রুত অ্যান্সারগুলো বলে ফেলি। 1 টেরারোজা, 2 রিয়া উপকূল, 3 পোনর, 4 পটজালাইজেশন, 5 এলুভিয়েশন, 6 হাইড্রোফাইট, 7 চারনোজেম, 8 অম্লধর্মী, 9 40 থেকে 60 ডিগ্রি, 10 নাইট্রোজেন, 11 মিস্ট্রাল, 12 এই যে রামসার সম্মেলন, এটা কিন্তু সেভাবে সিলেবাসে নেই। বইয়ে উল্লেখ আছে রামসার শুধু সম্মেলন, কি উদ্দেশ্য সেটা কিন্তু নেই, কিন্তু জলাভূমি সংরক্ষণ অ্যান্সার না করলে নম্বর হয়নি। অর্থাৎ কাউন্সিল এখানে কোনো উচ্চবাচ্য করেনি, লিখতে পারলে আচ্ছা, না লিখতে পারলে কিন্তু নম্বর হচ্ছে না। নেক্সট, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা, এটা কিন্তু আমার মতে দুটো উত্তর হওয়া উচিত ছিল, আধা প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট। কেন বলছি, যে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে, সেটা যে ধীরে ধীরে জলটা ছাড়া হয় তাহলে বন্যা হওয়ার কথা নয়, কিন্তু যদি আমি একসঙ্গে প্রচুর জল ছেড়ে দিই তাহলে নিম্ন অববাহিকায় বন্যা হবে, তার মানে মনুষ্য সৃষ্ট। যাই হোক, অ্যান্সার নম্বর দিচ্ছেন বা নম্বর দেওয়ার কথা বলছে আধা প্রাকৃতিক, কিন্তু যারা সঠিক বিচারক, সঠিক খাতা দেখেন, সঠিক বলতে চাইছি যারা একটু ভাবনা চিন্তা করেন গভীর স্টুডেন্টদের স্বার্থে, তারা কিন্তু এটা দেখছেন, ঠিক আছে। তারপরে রেড ডাটা বুক, তারপরে C1, তারপর 16 আলফ্রেড ওয়েবার, 17 রবার শিল্প, 18 ভারতের কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা, 19 থমসন, 20 প্রাক শিল্প বিপ্লবের সময়কাল, 21 মুম্বাই। অর্থাৎ পরীক্ষার পরে যে অ্যান্সার দিয়েছিলাম সেই অ্যান্সারগুলো এসেছে, কিন্তু একটা প্রশ্নে আমার সাথে দ্বিমত হলো, সেটা হচ্ছে কি উত্তরকর্তার এইভাবে উত্তর যদি তিনি ভাবনা চিন্তা করতেন তাহলে অ্যান্সারটা কিন্তু এরকম হতো না। আরও দুটি প্রশ্ন আছে যে উত্তরকর্তার ভাবনা চিন্তা সাথে আমাদের মিল হচ্ছে না, প্রথমত। তারপরে ফিয়র্ড উপকূল বা এইগুলো সবগুলোই সংজ্ঞা যেভাবে লিখছো, অর্থাৎ সংজ্ঞা লিখলেই নম্বর দেওয়া হচ্ছে। পশ্চাৎ তটভূমি, অনুগামী নদী, কেন্দ্রভূমি জলকে যদি কেউ ডবল প্রশ্ন করে থাকো অথবা সহ, তাহলে যেটি সর্বাধিক নম্বর পেয়েছ, দুটোই 1 পেলে সেটা ধরা হচ্ছে, অথবা কোনোটা 0 কোনোটা 1 পেয়েছ, সেটা 1-এর মানটা ধরা হচ্ছে। আঞ্চলিক মাটি, সোলম, অ্যাটল, এগুলোতে কোনো দ্বিমত নেই, সুন্দর প্রশ্ন। প্রশ্রবণ রেখা, ফ্লোটিং হাইড্রোফাইট। আচ্ছা, যেখানে দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে সেখানে খেয়াল রাখবে হাফ হাফ 1,
আর যেখানে শুধু সংজ্ঞা লিখতে বলেছে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে যুক্ত করে সংজ্ঞা লিখলে ফুল মার্কস। তারপরে 196 ডিগ্রি সেন্টিগ্রেড তরল নাইট্রোজেনের মধ্যে সবজি বীজ সংরক্ষণকে কী ধরনের জৈব সংরক্ষণ? এটা ক্রায়ো সংরক্ষণ। আরও এই ভিন্ন ভিন্ন নাম আছে, ভিন্ন নামগুলো লিখলেও নম্বর পাওয়া যাবে। ইনসিটু যেমন ধরো একটা ভিন্ন নাম হচ্ছে সস্থানিক সংরক্ষণ, রেগোলিথ অনুসারী শিল্প। এরপরে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? আর দুর্গাপুরের সাথে জার্মানির রুড়ের যে সাদৃশ্য বা মিল রয়েছে, অর্থাৎ দুর্গাপুরের সাথে দুর্গাপুরের যা রয়েছে ওখানেও তাই রয়েছে, এইরকম মিল ন্যূনতম একটা উল্লেখ করতে হচ্ছে। অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠে এমন শিল্প, সেখানে দেখবে দুটি শিল্প আছে, অর্থাৎ হাফ হাফ এক, মানে 2 নম্বর, হ্যাঁ এই 1 নম্বর, হাফ হাফ এক। তারপরে তো লৌহ ইস্পাত শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, দুটি সমস্যা পয়েন্ট আউট করলেই কিন্তু হাফ হাফ এক। অস্থানু শিল্প, উদাহরণ দাও। সংজ্ঞা আর উদাহরণ, অর্থাৎ সংজ্ঞাতে হাফ আর উদাহরণে হাফ। জিডিপি এটাও কিন্তু সিলেবাসে সেভাবে নেই, কিন্তু যারা লিখতে পারোনি তারা কিন্তু নম্বর আসছে না। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আসছে না নম্বর, এটা না লিখলে, অর্থাৎ এমসিকিউ এসিকিউতে দুটো প্রশ্ন যা দেখলাম সিলেবাসে সেভাবে নেই। এরপরে আসে বড় প্রশ্নে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ। তাহলে 3টি ভূমিরূপ যদি ঠিক লিখতে পারো, অর্থাৎ সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, তাহলে 1.5 ইন্টু 3 মানে 4.5, আর হাফ ইন্টু 3 মানে 1.5 অর্থাৎ 6। 3টি ভূমিরূপ উপযুক্ত চিত্র সহ বর্ণনা, উপযুক্ত চিত্র তার মানে সেখানে 1.5। অধ্যারক নদী কাকে বলে? এটা কমপ্লিট সংজ্ঞা লিখলে 1 নম্বর। নেক্সট, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর ভূমিকা। এক্ষেত্রে দুটোর 3 3 6 নয়, আদিশিলা একটা, জলবায়ু 2, বা জলবায়ুর একটা, আদিশিলা 2 মিলিয়ে 3টে পয়েন্ট যদি তুমি উদাহরণ সহ ব্যাখ্যা করেছ তাহলে কিন্তু 2 নম্বর করে, অর্থাৎ প্রত্যেকটার উদাহরণ দরকার। 3টি পয়েন্টের উদাহরণ না দিলে কিন্তু নম্বর হাফ কমে যাবে, হাফ করে। জীববৈচিত্র্যের হটস্পট, এটা সংজ্ঞা। এরপর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র, যদি তুমি 6টা জীবনচক্রের 6টা পার্টকে ব্যাখ্যা করো তাহলে সেক্ষেত্রে 5 নাম্বার রেখেছে, আর একটা ডায়াগ্রাম, 6টা স্টেপের ডায়াগ্রাম আশা করি সব একসাথে এঁকেছো পাশাপাশি, তাহলে 1 নাম্বার। 5 যুক্ত 1 অর্থাৎ লেখায় 5 নাম্বার, ডায়াগ্রামে 1 নাম্বার। ওজন গ্রহর বলতে কি বোঝো? দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য লেখো। এক্ষেত্রে 2টো পার্থক্য, 2 2 4। আর আধা প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝো? 3 নাম্বার আছে, তারপরে সংজ্ঞা লিখলে 2 আর উদাহরণ লিখলে 1। তারপর শীতে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব। সবুজ বিপ্লবের 3টি প্রভাব আলোচনা, মানে 3টি যদি প্রভাব লিখো তাহলে 3 নাম্বার। নিবিড় কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম। এই প্রশ্নটা তুমি যদি দেখো বইয়ে উত্তর লেখা আছে, কিন্তু সিলেবাসে একটু খেয়াল করবে, দেখিনি সিলেবাসে এই লাইনটা নেই। সাবস্টেন্স এগ্রিকালচার, এই জীবিকা সত্তাভিত্তিক কৃষি এটা কিন্তু সিলেবাসে নেই, কিন্তু প্রত্যেকবারেই দেখি এরকম প্রশ্ন কিন্তু দেয়। দেখবে আবার সিলেবাসে নেই, যেমন ধরো এবারে দেইনি কাস্ট অঞ্চল থেকে অন্ধ্র উপত্যকা, শুষ্ক উপত্যকা, এটাও সিলেবাসে নেই কিন্তু প্রশ্ন দিত। যাও, কিন্তু এর জন্য কোনো লেখা হোক বা নাই হোক কেউ কিছু বলেও নেই, অতএব লিখলে নম্বর, না লিখলে নেই। শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও, এটা 2 নম্বর, ঠিক সংজ্ঞা লিখলে 2 নম্বর।
বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণ, তাই 4টে প্রাকৃতিক কারণ, সেটা তুমি জলবায়ু, মৃত্তিকা, জল, এগুলো আসতে, ভূপ্রকৃতি, এগুলো আসবে উদাহরণ সহ। অবশ্যই উদাহরণ না দিলে খেয়াল রাখবে হাফ হাফ করে মাইনাস হয়ে যাবে। হলদিয়া বন্দর গড়ে ওঠার 3টি কারণ, 3 নম্বর। কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে, এক্ষেত্রে 3টি যদি কারণ ব্যাখ্যা করে তাহলে 3 নম্বর, অর্থাৎ প্রতিটি কারণ ব্যাখ্যাতে 1 নম্বর, এখানে উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। বিশ্বব্যাপী জনবন্টনের উপর পরিব্রাজনের প্রভাব, তার 3টি প্রভাব, উদাহরণ প্রয়োজন নেই। কাম্য জনসংখ্যার সংজ্ঞা, শুধু সংজ্ঞা দিলেই হবে। শেষের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবছর তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে শিল্প থেকে কোনো প্রশ্নই দিল না, পুরো প্যাটার্ন, মানে কোশ্চেনের যে প্যাটার্ন, এটা যে এই মডেলে যে কোশ্চেন হয় সেটাকে মানেইনি কাউন্সিল। কেউ কিছু বলোনি তোমরা, অর্থাৎ তোমরা যদি মেল করতে বারবার বেশ কিছুজন স্টুডেন্ট, তাহলে হয়তো তারা ভাবতো, কিন্তু যেহেতু মেল করনি তারা ভালোই আছে আর কি। তো যাই হোক, এটা ওনাদের একটা বড় ত্রুটি বলে আমার মনে হয়েছে, কারণ এই যে প্রশ্নটা যেটা এখন পড়ছি, অসম জনবন্টন, বিক্ষিপ্ত জনবসতি, এটা যেমন ডিতে প্রশ্নটা থাকতো আর কি, এখানে শিল্পের প্রশ্ন থাকতো, একটাই প্রশ্ন থাকতো, আর ইতে অথবা থাকতো, সেটা কোশ্চেন প্ল্যানটাকে পুরো বদলে দিয়েছে। পরিকল্পনা অঞ্চলের একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করে 1 নম্বর। বিভিন্ন দেশের অধিক জনসংখ্যা সৃষ্টির সমস্যাগুলি লেখো। তোমাকে এখানে উপযুক্ত উদাহরণ সহ 3টি পয়েন্ট ব্যাখ্যা করলে 3 × 2 26। এরপরে এই হচ্ছে তোমাদের টোটাল মার্কস। তুমি বুঝতে পারবে যে তোমার কত নম্বর হতে চলেছে আশা করি এই ভিডিওটা দেখলে। এরপরে আমরা আসি কীরকম নম্বর উঠছে। খাতা দেখা কিন্তু কমপ্লিট, বাকি নেই, অর্থাৎ প্রধান পরীক্ষকের কাছে খাতা সমস্ত জমা পড়ে গেছে। প্রধান পরীক্ষক 2টো লটে জমা দেন, তার একটা লট জমা পড়ে গেছে, আর একটা লট এই আজকালই একটা রেঞ্জ থাকে, তো এই দিনের মধ্যে জমা দেন, তো আশা করি জমা পড়ে যাবে খুব দ্রুততার সাথে। ভীষণ ভীষণ ভালো মার্কস দেওয়ার কথা কিন্তু হয়েছে। যেমন ধরো লেখাই থাকে যে এটা কোনো গবেষণার বিষয় নয় যে আপনি নম্বরটা কেটে দেবেন, উপযুক্ত মার্কস দেন। যদি কেউ ঠিক লেখে, তথ্য যদি ঠিক থাকে, তাই বানান ভুল একাধ হলেও নাম্বার কিন্তু ফুল দেন, এইসব বিষয়গুলো কিন্তু এটা মোটামুটি বলাই থাকে। তো নাম্বার ভীষণ ভালো উঠেছে, ভীষণ ভালো খবর। ধরো একজন হেডিম্যানের কাছে মোটামুটি 1002 খাতা থাকে, 2%, 2 থেকে মানে কারো কাছে 1.5, কারো কাছে 2.5, 2% গড়ে, অর্থাৎ 2000 খাতা থাকলে 40টি কিন্তু 70 উঠেছে, বিরাট ব্যাপার। ভূগোলে আমি যতগুলো কোশ্চেন প্রশ্ন রিভিউ করলাম, তাতে কিন্তু ভূগোলের মার্কস ভীষণ ভালো। ফেলের সংখ্যা ভীষণ কম, যেটা খুব ভালো তোমাদের পক্ষে, যেটা হয়তো 2000 খাতার জন্যে 10 থেকে 12টি। তাহলে হিসাব করে না, তোমরা যদি 2 লক্ষ স্টুডেন্ট হও ভূগোল বিষয়ে সারা পশ্চিমবঙ্গে, তাহলে ফেল হচ্ছে মিনিমাম। আর 2%, 2 লক্ষের 2% হিসাব করবে, এরা হচ্ছে মোটামুটি ভালো মার্কস উঠেছে, হাইস্ট মার্কস উঠেছে। ভালো মার্কস কি, 60-এর উপর তো প্রচুর নম্বর আছে, অর্থাৎ 70-এর মধ্যে 60-এর প্রচুর নম্বর। তো 70-এর পরীক্ষা, এই তোর স্কুল থেকে 30 মধ্যে তুমি কত পেয়েছো নিশ্চয়ই একটা অনুমান করতে পারো যে তুমি কেমন পরীক্ষা দিয়েছো। তো সাধারণত স্কুল যদি সেখানে তোমাকে 30, 28, 26 এরকম দিয়ে থাকেন, অর্থাৎ দিয়ে থাকেন না, তুমি যদি পেয়ে থাকো তাহলে যোগ করে নিতে পারছো। যাই হোক, মোটের উপর ভূগোল পরীক্ষায় নাম্বার দেওয়া ইত্যাদি খুব ভালো, যেটা কাউন্সিলকে একটা ধন্যবাদ আমি অন্যদিক থেকে দিচ্ছি, যে নাম্বার হিউজ পরিমাণ, অর্থাৎ তুমি ঝেড়ে নম্বর দাও, এই ধরনের একটা, এই ল্যাঙ্গুয়েজ নয়, হয়তো লিখছে না কোথাও, কিন্তু এটা যেহেতু শেষ সিলেবাস, এরপরে তো সিলেবাস নেই, তাহলে যেন সবাই পাস করে যায়, সবাই ভালো মার্কস নিয়ে বেরিয়ে আসে, এই ধরনের একটা মানসিকতা
আছে। তো সকলকে ধন্যবাদ।